কল্পনা করুন, রাত ঠিক 12টা। একা আপনি ছুটে চলা একটি ট্রেনের ভেতর বন্দী। বাইরে ঝড়, বজ্রপাত আর অন্ধকার এত ঘন যেন আলো সেখানে ঢুকতে ভয় পায়। হঠাৎ টক, আপনি ধীরে ধীরে জানালার দিকে তাকান, আর ঠিক তখনই দেখতে পান একটা হাত, রক্তে ভেজা, বিকৃত, কাঁপছে। কিন্তু সেটি কোনো মানুষের হাত নয়, কারণ পরের মুহূর্তেই জানালার ওপাশে ভেসে ওঠে একটা লোমশ বিকৃত মুখ, জ্বলন্ত চোখ আর এমন এক হাসি যা দেখে মনে হবে আপনি আর বাঁচবেন না। এই ট্রেন থামার কোনো জায়গা নেই, পালানোরও কোনো পথ নেই, আর বাইরে কিছু একটা অপেক্ষা করছে শিকার করার জন্য। আজ আমরা কথা বলবো এমন এক ভয়ঙ্কর মুভি নিয়ে যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। মুভির নাম হাউল। এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে জো, একজন সাধারণ ট্রেন টিকিট কালেক্টর। কিন্তু আজকের রাতটা তার জন্য মোটেও সাধারণ নয়। দিনটা শুরু থেকেই খারাপ ছিল, প্রমোশন হাতছাড়া, আর শেষ মুহূর্তে তার উপর চাপিয়ে দেওয়া হয় এই রাতের ডিউটি। একটা ঝড় বৃষ্টিতে ভরা অস্বাভাবিক রাত। ট্রেনটি লন্ডনের আলো ঝলমলে শহর ছেড়ে ধীরে ধীরে ঢুকে পড়ে অন্ধকারে ঢাকা এক নির্জন পথে। ভেতরে যাত্রীও খুব কম। একজন অদ্ভুত চুপচাপ বিজনেসম্যান, একটি খিটখিটে বয়স্ক দম্পতি, আর একজন রহস্যময়ী তরুণী এলেন, যার চোখে যেন লুকিয়ে আছে না বলা কোনো গল্প। সবকিছুই তখনও স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ ধাম, এক বিকট ঝাঁকুনি। ট্রেনটা যেন কিছু একটা ধাক্কা মেরে থেমে যায়। লাইটগুলো কয়েক সেকেন্ডের জন্য ঝিমিয়ে পড়ে, তারপর নিস্তব্ধতা। চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর ইঞ্জিনের ভাঙা নিঃশ্বাসের মতো একটা কর্কশ আওয়াজ। জো ধীরে ধীরে বাইরে তাকায় আর বুঝতে পারে এই জায়গাটা স্বাভাবিক নয়, কারণ ট্রেনটা থেমে আছে একটা ঘন অন্ধকার জঙ্গলের ঠিক মাঝখানে, যেখানে কেউ থাকে না। কিন্তু আজ রাতে কিছু একটা আছে। জো ধীরে ধীরে ট্রেনের দরজার দিকে এগিয়ে যায়, বাইরে কি আছে সেটা জানার জন্যে। তার হাত কাঁপছে, তবু সাহস করে দরজাটা খুলে ফেলে। কররররররররর। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছিটা ভেতরে ঢুকে পড়ে। বাইরে পুরো অন্ধকার, এতটাই যে নিজের হাতও ঠিকমতো দেখা যায় না। ড্রাইভার আর জো একসাথে সামনে এগোয়, ট্রেনটা ঠিক কিসে ধাক্কা খেয়েছে সেটা দেখতে। হঠাৎ তারা দেখতে পায় রেল লাইনের ওপর কিছু একটা পড়ে আছে। মনে হয় কোনো প্রাণী, কিন্তু সেটা অস্বাভাবিকভাবে ছিন্ন ভিন্ন, যেন কেউ খুব নৃশংসভাবে সেটাকে ছিঁড়ে ফেলেছে। ড্রাইভার আরও কাছে যায়, আর ঠিক তখনই বজ্রপাতের আলোয় এক ঝলক দেখা যায় জঙ্গলের ভেতর দুটো জ্বলন্ত চোখ। জো থেমে যায়, তার বুকের ভেতর ধুকফুক শব্দটা যেন বাইরে শোনা যাচ্ছে। সে ফিসফিস করে বলে, তুমি কি দেখলে? কিন্তু ড্রাইভার কিছু বলার আগেই ঘরাররররররর, অন্ধকার ছিঁড়ে একটা বিকট গর্জন। এরপর এক ঝটকায় ড্রাইভারকে টেনে নিয়ে যায় কিছু একটা। তার চিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে যায়। জো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখের সামনে সব কিছু ঘটে যায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। শুধু জানে ওটা কোনো সাধারণ প্রাণী নয়, ওটা শিকার করছে। জো দৌড়ে ট্রেনের ভিতরে ফিরে আসে, দরজা বন্ধ করে দেয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ ট্রেনের জানালার বাইরে একটা ছায়া নড়ছে। ধীরে ধীরে একটা বিকৃত মুখ কাঁচের কাছে চলে আসে, আর ভেতরের সবাই বুঝতে পারে ওরা আর একা নেই। ট্রেনটা কেন থেমে গেল এই প্রশ্নের উত্তর খুঁজতেই ড্রাইভার টনি ধীরে ধীরে নিচে নেমে যায়। বৃষ্টির শব্দ আরও জোরে শোনা যাচ্ছে। চারপাশে কুয়াশা আর অন্ধকার মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। টনি নিচে তাকিয়ে দেখে ট্রেনের চাকার নিচে কিছু একটা আটকে আছে, দেখতে যেন কোনো বন্য প্রাণী, কিন্তু তার শরীরটা অস্বাভাবিকভাবে ছিঁড়ে গেছে, যেন এটা কোনো দুর্ঘটনা নয়, বরং কারো শিকার। টনি যখন সেটাকে সরাতে নিচু হয়, ঠিক তখনই বজ্রপাত। এক মুহূর্তের জন্য পুরো জঙ্গল আলোকিত হয়ে ওঠে, আর সেই আলোতেই টনি দেখতে পায় দূরে ঘন অন্ধকারের মধ্যে এক জোড়া চোখ
অস্বাভাবিকভাবে উজ্জ্বল, স্থির আর সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। টনির নিঃশ্বাস আটকে যায়। সে ধীরে ধীরে পিছিয়ে আসতে চায়, কিন্তু এক বিকট গর্জন, এরপর সবকিছু ঘটে 1 সেকেন্ডেরও কম সময়ে। অন্ধকার থেকে কিছু একটা ঝাঁপিয়ে পড়ে, আর টনির চিৎকার ঝড়ের শব্দে মিলিয়ে যায়। তারপর আবার নিস্তব্ধতা। ট্রেনের ভেতরে সময় যেন থেমে যায়। 1 মিনিট, 2 মিনিট, তারপর আরও অনেকক্ষণ, কিন্তু টনি আর ফিরে আসে না। যাত্রীরা একে অপরের দিকে তাকায়, তাদের চোখে এখন স্পষ্ট ভয়। জো বুঝতে পারে কিছু একটা খুবই ভুল হচ্ছে। অবশেষে সাহস করে সে নিচে নামে। বৃষ্টির মধ্যে ধীরে ধীরে এগিয়ে যায় জঙ্গলের দিকে। প্রতিটা পদক্ষেপে তার মনে হচ্ছে কেউ তাকে দেখছে। হঠাৎ তার পা থেমে যায়, কারণ তার সামনে পড়ে আছে টনির দেহ, কিন্তু ওটা আর আগের মতো নেই। তার শরীর ক্ষতবিক্ষত, মনে হচ্ছে যেন কোনো হিংস্র কিছু তাকে ছিঁড়ে ফেলেছে। জোয়ের চোখ বড় হয়ে যায়, তার শরীর ঠান্ডা হয়ে আসে। সে আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, পেছন ফিরে দৌড় দেয় ট্রেনের দিকে। তার মাথায় তখন একটাই চিন্তা, এই জঙ্গলে কিছু একটা আছে যেটা শুধু হত্যা করে না, শিকার করে। ট্রেনের ভেতরে ফিরে এসে জো এক এক করে সব দরজা লক করে দেয়। তার কাপা কণ্ঠে সে যাত্রীদের বোঝানোর চেষ্টা করে, আমরা এখানে নিরাপদ না, বাইরে কিছু আছে। কিন্তু কেউই তার কথা গুরুত্ব দেয় না, বিশেষ করে সেই উদ্ধত বিজনেসম্যান। তার চোখে বিরক্তি আর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। ভয়ের গল্প বলে আমাদের আটকে রাখার চেষ্টা করছেন, বলেই সে দরজার দিকে এগিয়ে যায়। ট্রেনের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে, যেন নিঃশব্দে কিছু একটা ঘিরে ফেলেছে পুরো জায়গাটা। ঠিক তখনই বনের গভীর থেকে এক বিকট গর্জন, এমন গর্জন যা শুধু শোনা যায় না, বুকের ভেতর অনুভব করা যায়। মুহূর্তেই চারপাশের নিস্তব্ধতা ভেঙে পড়ে। জানালার বাইরে অন্ধকার যেন নড়তে শুরু করে। আর তারপর হঠাৎ করেই চেনের গায়ে ভয়ঙ্কর আঘাত। ধাতব বডি কেঁপে ওঠে, জানালার কাঁচে ফাটল ধরে। ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসে তারা। এগুলো কোনো সাধারণ নেকড়ে লয়। তাদের শরীর মানুষের মতো সোজা দাঁড়িয়ে আছে, কিন্তু আকারে বিশাল, অস্বাভাবিক বড়। চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে, আর মুখ ভর্তি তীক্ষ্ণ দাঁত থেকে ঝরছে লালা। ওয়্যারওয়ুলফ। একটা, দুইটা, না, অনেকগুলো। তারা ট্রেনটাকে ঘিরে ফেলে। কেউ ছাদে লাফিয়ে ওঠে, কেউ জানালায় নখ বসিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করে। ভেতরে যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। একজন দ্রুত সব লাইট বন্ধ করে দেয়, যেন অন্ধকার তাদের লুকিয়ে রাখবে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। একটা বিকট শব্দে একটি জানালার কাঁচ ভেঙে যায়। ধীরে ধীরে ভেতরে ঢুকে আসে এক লম্বা রক্তাক্ত নখ। জো বুঝতে পারে এটা কোনো সাধারণ হামলা না। এরা যেন জানে ট্রেনের ভেতরে ঠিক কারা আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হল, ট্রেনের ভেতরে থাকা কেউ একজন, হয়তো ইতিমধ্যেই তাদের মধ্যে একজন। সাসপেন্স আরও গভীরে ঢুকে যায়। ওয়্যারউলফগুলো ট্রেনের ছাদের উপর হাঁটছে। তাদের বিশাল পা এবং ধারালো নখের প্রতিটি ধাক্কা ছাদের টিনকে কেঁপে তুলছে। ধাতুর গর্জন পুরো ট্রেনের ভেতর কেঁপে ওঠে। যাত্রীদের হৃদয় নিঃশ্বাস থেমে যাওয়ার মতো দ্রুত স্পন্দন করছে। হঠাৎ একটি ভয়ানক দানব জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। জো এবং বাকি যাত্রীরা একসঙ্গে একটি ভারী স্যুটকেস তুলে জানালার দিকে ঠেকিয়ে দেয়। তাদের হাত কাঁপছে, বুক দেবে দেবে চলছে, কিন্তু দানবটির শক্তি অকল্পনীয়। স্যুটকেসটি হুলুক্কর কাঁপছে, যেন মুহূর্তের মধ্যে ভেঙে যাবে। ঠিক তখনই এক বৃদ্ধ যাত্রী, যিনি এই অঞ্চলের পুরনো ইতিহাস জানতেন, চোখে ভয় আর অভিজ্ঞতার মিশ্রণে বলে ওঠেন, এরা দলবদ্ধভাবে শিকার করে, এক এক করে। কেউ যদি সাহসী হয়ে বের হয়, তাতেও তারা থামে না। যতক্ষণ না সবাই শেষ হচ্ছে, ততক্ষণ তারা ছাড়বে না। হঠাৎ ট্রেনের যান্ত্রিক শব্দ থেমে যায়। জ্বালানি লিক শুরু হয়েছে, আর হিটার বন্ধ হয়ে গেছে। ভেতরে হালকা ধোঁয়ার মতো শীতের হাওয়া ঘুরছে। একটু আগের আতঙ্কের সঙ্গে এই শীত যোগ হওয়ায় ট্রেনের ভেতর পরিস্থিতি একেবারে অচল। যাত্রীরা একে অপরকে দেখছে, চোখে আতঙ্ক, কিন্তু মুখে একমাত্র জোয়ের কাছে বিশ্বাসের ঝোঁক।
আরও ভয়ানক ব্যাপার হলো ওয়্যারউলফগুলো শুধু বাইরে নয়, তারা ট্রেনের ভেতর ঢুকতে চাইছে। সুতরাং প্রত্যেক মুহূর্তই এক নতুন মৃত্যুর ঘণ্টা বেজে যাচ্ছে। জো বুঝতে পারছে এই রাতের শেষটা কেউ সহজে দেখতে পারবে না। যেন ট্রেন আর কেবল গাড়ি নয়, এটি হয়ে গেছে একটি চলন্ত জঙ্গলের বন্ধ ঘর। টন্নটন্ন ট্রেনের ভেতর চুপচাপ বসে থাকা আর নিরাপদ থাকার কোনো উপায় নেই। জো কথা বুঝতে পেরেছে। সে দ্রুত এলেনের দিকে তাকায়, চোখে দৃঢ় সংকল্প। আমাদের নিজেই ট্রেন চালু করতে হবে, ইঞ্জিনে সমস্যা ঠিক করতে হবে, জো ফিসফিস করে বলে। এলেন মাথা নেড়ে সম্মতি জানায়। তারা একসাথে যাত্রীর ভিড়ে সরানো সরানো পথ তৈরি করে ট্রেনের ইঞ্জিনের দিকে এগোয়। হঠাৎ একটি বিশাল দানব জানালার ভাঙা অংশ দিয়ে ঢুকে পড়ে। জো ইনস্টিংটিভলি একটি শাবল তুলে নেয়। দানবটির দিকে ধাক্কা দিয়ে সে সরাসরি লড়াই শুরু করে। শাবলের আঘাতে ধাতব ছুরির মতো কেঁপে ওঠে দানবের শরীর। রক্তের গন্ধ ভেতরে ছড়িয়ে পড়ে। প্রতিটি আঘাত, প্রতিটি সপাটা শ্বাসরুদ্ধকর, ভয়ের সীমারেখা ছাড়িয়ে। কিন্তু এই হট্টগোলের মধ্যে ঘটে এক ট্র্যাজেডি। সেই উদ্ধত বিজনেসম্যান নিজের প্রাণ বাঁচাতে গিয়ে হঠাৎ এক নিরীহ যাত্রীকে পিছনে ঠেলে দেয়। যাত্রীটি লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু দানবের একটি আঘাত থেকে রেহাই পায় না। জো এবং এলেন অবশেষে ইঞ্জিনের কক্ষে পৌঁছায়। তারা আশা করে ইঞ্জিন চালু করতে পারলেই ট্রেন বাঁচানো সম্ভব, কিন্তু হৃদয় ভেঙে যায়। ইঞ্জিন পুরোপুরি অচল, কোনো মেরামতের বিকল্প নেই। ওই মুহূর্তেই দরজা, জানালা, ছাদ সব দিক থেকে দানবগুলো আক্রমণ শুরু করে। তাদের চোখে লাল আগুন, দাঁত ঝলমল করছে, আর চিৎকারের আওয়াজ ট্রেনের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। জো এবং এলেন একে অপরের দিকে তাকায়, বুঝতে পারছে এখন শুধু বাঁচার জন্যই লড়াই। ট্রেনের ভেতর এক ভয়াবহ জীবন্ত দানবের জঙ্গল তৈরি হয়ে গেছে। ভোরের আলো আসার ঠিক আগ মুহূর্তে জো সিদ্ধান্ত নেয় এবার বাঁচার দায়িত্ব তার ওপর। সে জানে যদি নিজে দাঁড়িয়ে না থাকে, এলেন এবং বাকি যাত্রীরা কখনো নিরাপদে বের হতে পারবে না। জো ধীর কিন্তু দৃঢ় ধাপ ফেলতে শুরু করে। কয়েকটা বিশাল ওয়্যারউলফ তার দিকে ধেয়ে আসে। পেছন ফিরে তাকিয়ে এলেন চোখে অশ্রু আর ভয়ে দেখে জো একা দাঁড়িয়ে দানবগুলোর সামনে, চারপাশে লালচে চোখের আগুন। একটি মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়। জো এক একে দানবগুলোর আক্রমণ ঠেকায়, তাদের আঘাত হালকা হলেও কার্যকর। এলেন এবং বাকি যাত্রীরা সেই সুযোগে ছুটে বনে মিলিয়ে যায়। ট্রেনের ছাদে আর ভেতরে আতঙ্কের মধ্যে জো এক নতুন ধৈর্য, এক নতুন রূপে দাঁড়িয়ে আছে। পরের সকালে উদ্ধারকারী দল জঙ্গল তল্লাশি করতে আসে। তারা ট্রেনের ধ্বংসাবশেষ ঘিরে পড়ে। হঠাৎ তারা এক অদ্ভুত দৃশ্য দেখে। জো, কিন্তু জো আগের জো নয়। তার চোখের মণি এখন লাল আগুনের মতো জ্বলছে, নখগুলো বিশাল এবং ধারালো। তার শরীরে এমন শক্তি, এমন ভয়ের আবেশ যা মানুষের কোনো সীমারেখা ছাড়িয়ে গেছে। তিনিই এখন সেই ওয়্যারউলফ যে রাতের ভূতের মতো বেঁচে থাকা দানবগুলোর মতোই ভয়ঙ্কর। মুভির শেষ দৃশ্যে জো ধীর কিন্তু দীর্ঘ এক গর্জন দিয়ে জঙ্গলের মধ্যে প্রতিধ্বনিত হয়। একটা মানুষ আর নেই, শুধু বেঁচে থাকা এক ভয়ানক জঙ্গলের প্রতীক।